আসসালামু আলাইকুম। তো কি অবস্থা তোমাদের? আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের একদম লাস্ট চ্যাপ্টার সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করব। এটা একদম আমাদের কোর্সেরও লাস্ট চ্যাপ্টার। এইটা হইলে আমার রেকর্ডিংও শেষ। তো তোমাদের এক এক সময় একটা আপলোড করা হবে, কখন কোনটা আপলোড করা হবে জানি না, বাট জিএসটি কোর্সের ফিজিক্সের এটা আমার একদম লাস্ট ক্লাস। ঠিক আছে, তো চলো আমরা শুরু করে দেই সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা। তো শুরুতে এই যে সেমিকন্ডাক্টর চ্যাপ্টার পড়তে গেলে কি করতে হবে? সেমিকন্ডাক্টর মানে কি এটা তো জানতে হবে। সেমিকন্ডাক্টর কন্ডাক্টর হচ্ছে কারা? এর বাংলা হচ্ছে অর্ধপরিবাহী। তো আমরা পরিবহন পরিবহনের উপর ভিত্তি করে কি কি ভাগ করি? নর্মালি আমরা জানবো কি পরিবাহী আর অপরিবাহী, তাই না? যারা পরিবহন করতে পারে ইলেকট্রন তারা হচ্ছে পরিবাহী, যারা করতে পারে না তারা অপরিবাহী। কিন্তু এইরকম কিছু কিছু ম্যাটেরিয়াল পাওয়া যায় যারা কখনো কখনো পরিবাহীর মতো আচরণ করে, আবার কখনো কখনো অপরিবাহীর মতো আচরণ করে, সেইগুলাকেই বলা হয় কি অর্ধপরিবাহী। আর এইটার একটা ভালো দিক হচ্ছে এটাকে আমরা ইজিলি কন্ট্রোল করতে পারি, যার ফলে দেখা যায় এইটা অনেক কাজে ইউজ হয়। তোমাদের যতগুলো ইলেকট্রনিক্স ডিভাইস আছে সবগুলোতেই কিন্তু সেমিকন্ডাক্টর ইউজ করা হয়। ঠিক আছে, তো এখান থেকে আমাদের কি কি জানতে হবে? এখান থেকে জানতে হবে কোনগুলা হচ্ছে অর্ধপরিবাহী। এই তার মধ্যে একটা হচ্ছে জার্মেনিয়াম, সিলিকন, খুব ভালো উদাহরণ। ঠিক আছে, এরপর হচ্ছে আরেকটা কথা এখানে দেখতে হবে, আগে রাখছি আমি, পরম শূন্য তাপমাত্রায় এগুলা অন্তরক বা অপরিবাহীর মতো আচরণ করে। ঠিক আছে, পরম শূন্য তাপমাত্রা কত? 0 কেলভিন। 0 কেলভিনে এরা কেন কিরকম আচরণ করে? অপরিবাহীর মতো। তারপরে যখন তুমি টেম্পারেচার বাড়াবা তখন এরা ধীরে ধীরে পরিবাহীর মতো আচরণ করা শুরু করে। এদের একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে চলতরিতের সময় কি ছিল, পরিবাহীর ক্ষেত্রে আমরা পড়ছিলাম কি যে তাপমাত্রা যদি তুমি বাড়াও তাহলে রোধ বৃদ্ধি পায়, পরিবহন কমে যায়। অর্ধপরিবাহী ঠিক তার উল্টা, যদি তাপমাত্রা তুমি বাড়াও তার রোধ কমে যায়, পরিবহন আরও বাড়ে। আমরা সামনে ওইটা দেখবো। ঠিক আছে, চলো সামনের দিকে যাই একটু। হ্যাঁ, এখানে আরো কিছু কথা লেখা আছে, চলো এগুলো একটু জাস্ট দেখি। বিশুদ্ধতম আকারে একটি অর্ধপরিবাহীকে বলা হয় অন্তর্জাত অর্ধপরিবাহী। এটা মনে রাখবা যে একদম বিশুদ্ধ শুধুমাত্র সিলিকন, শুধুমাত্র জার্মেনিয়াম, এগুলো কি একদম বিশুদ্ধ না? তখন সেটাকে বলা হবে কি অন্তর্জাত অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীর বন্ধন হচ্ছে কেমন? অবশ্যই এটা সমযোজী বন্ধন হবে। আচ্ছা, পরম শূন্য তাপমাত্রায় কি হয়? যোজন ব্যান্ড পূর্ণ থাকে, শুধুমাত্র যোজন ব্যান্ড পূর্ণ থাকে, কিন্তু পরিবহন ব্যান্ডে তখনও ইলেকট্রন যায় না, পরিবহন বন্ধ খালি থাকে। একটু আগে আমরা বললাম না, তখন তো অপরিবাহীর মতো আচরণ করে। তো অপরিবাহী তখন কেমন থাকে? পরিবহন ব্যান্ডে তো তখন তাদের কোনো ইলেকট্রন থাকে না। তো হ্যাঁ, বাকিগুলো হচ্ছে মোটামুটি এইভাবে পড়ে নিবা তাহলেই হবে। এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পিএন জাংশনের জায়গায় ব্যাপন ঘটে। এটা একটু পরে তোমাকে আমি দেখাবো, এটা এখনই দেখাবো। ঠিক আছে, এটা একাই আমি দেখাবো, সমস্যা নেই। সিলিকনের হচ্ছে শক্তিটা কত? 0.7 ভোল্ট, আর জার্মেনিয়ামের হচ্ছে 0.3 ভোল্ট। এটা কোথায় কাজে লাগে সব কিছু দেখাবো একটু পরে। আদর্শ ডায়োডে সিলিকন বেশি ইউজ করা হয়। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। আর পিএন জাংশনে গতি ও রোধ, এটা তো ওই ওহমের সূত্র তো আমরা পড়ছি না, রোধ বের করার জন্য ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট। এরপরে আসো, এইখানে তোমার মেইন হচ্ছে কাজ হবে। তো একটা পেজ নিয়ে আমি তোমাকে দেখাই, দেখো কি হয় এখানে। দেখো তো পিএন জাংশন ডায়োডটা কি, পি আর এনটা কি, আগে তো এটা বুঝতে হবে। তো এখন তো আর সবকিছু দেখানো পসিবল না, তোমাদের সবগুলা ক্লাসে এই কথা আমি বলি, এখন তো আর সব দেখানো পসিবল, তাই না? তো পি হচ্ছে পজিটিভ আর এন হচ্ছে নেগেটিভ। কেন পজিটিভ কেন নেগেটিভ? পি কিভাবে তৈরি করা হয়? পি তৈরি করা হয় হচ্ছে যে অনেকগুলা অর্ধপরিবাহের মাঝখানে যখন তুমি কিছু পঞ্চযুজি মৌল অ্যাড করবা। পঞ্চযুজি মানে কি? যাদের বাহিরে পাঁচটা আছে, পাঁচটা হাত আছে, পাঁচটা ইলেকট্রন আছে, চারটা ইলেকট্রন দিয়ে তারা হচ্ছে চারদিকে থাকে, আর বাকি হচ্ছে একটা ইলেকট্রন ক্যারিয়ার হিসেবে থাকে। এটাকে বলা হয় এন টাইপ। আমি ভুলে আগে বলছি পি টাইপ, এটা হচ্ছে এন টাইপ, ইলেকট্রন ক্যারিয়ার হিসেবে কাজ করে। ঠিক আছে, আচ্ছা না দেখালে আমি শান্তি পাচ্ছি না, দেখো একটু দেখাই। সিলিকন সিলিকন সিলিকন, এখানে সিলিকন 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 সিলিকন। এখন দেখো সবার চারটা করে হাত, সবাই চারটা করে হাত, চারজনের সাথে যুক্ত আছে সবাই। ঠিক আছে, সবার চারটা করে হাত। এখন দেখো এখানে কি হবে, যদি এই ভেতরে আমি একটা অ্যালুমিনিয়াম বসাই, অ্যালুমিনিয়াম না আর্সেনিক বসাই, ওটা বেশি ভালো হবে।
এইটা বসা, এটা হচ্ছে 33, লাস্ট কক্ষপথে 3টা ইলেকট্রন থাকে। অ্যালুমিনিয়াম দিয়ে দেখাবো, তোমাদের আর্সেনিক বুঝতে সমস্যা হবে, এটা দিয়ে দেখাই, অ্যালুমিনিয়াম দিয়ে দেখাই। তো অ্যালুমিনিয়ামের লাস্ট কক্ষপথে ইলেকট্রন কয়টা বলো তো? 3টা। তাহলে সে এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা ইলেকট্রন গেল। বাট এইখানে কি একটা তাহলে ফাঁকা থাকবে না? এই ফাঁকা হোল থাকবে না একটা? এই হোলের মাধ্যমে তারা বিদ্যুৎ পরিবহন করে, এইটাকে বলা হয় কি? পি টাইপ। আর যদি এখানে একটা পঞ্চযোজীব, ধরুন এখানে যদি ফসফরাস বসাতাম, তাহলে এখানে 4টা বস্তু, আরেকটা ইলেকট্রন থাকতো, ওই ইলেকট্রনটা ক্যারিয়ার হিসেবে কাজ করতো। তো এইরকম যদি এক্সট্রা একটা ইলেকট্রন থাকে, তখন সেটাকে বলা হয় কি? এন টাইপ। তো মোটামুটি বোঝা গেছে এন টাইপ আর পি টাইপ কি। তো এটা আমি একটু মিশাই, হ্যাঁ এখান থেকে পুরোটাই মিশাই দিই। এটা জাস্ট তোমাদের দেখার জন্য। এখন এইগুলো দেখাইতে গেলে সেমিকন্ডাক্টর, আসলে সেমিকন্ডাক্টর চ্যাপ্টারের বিষয়টা কেমন, তোমাদের এইচএসসি লেভেলে এমন ভাবে দেওয়া আছে, পড়ায় শেষও করা যায় না, আবার না পড়ালেও হয় না, এইরকম অবস্থা। ঠিক আছে, কারণ এটা হিউজ একটা টপিক। তো যাই হোক, দেখো তো পি টাইপে হচ্ছে অগ্রাধিকার পায় কে? পজিটিভ গুলা। কিসের জন্য? এখানে যে হোল গুলা হচ্ছে ক্যারিয়ার হিসেবে কাজ করে, নেগেটিভও এখানে থাকে। বিষয়টা কিন্তু এমন না, অনেকে এটা একটু ভুল জানো, যে এখানে পি টাইপ হয়তো পজিটিভ আর এন টাইপ নেগেটিভ, এরা কিন্তু চার্জ নিরপেক্ষ। এটা মনে রাখবে, এটা কিন্তু চার্জ নিরপেক্ষ, জাস্ট কাজ করতেছে কোনটা? বাহক হিসেবে কাজ করতেছে পজিটিভ পি টাইপে। এর ভেতরে ভেতরে নেগেটিভও কিন্তু আছে, পজিটিভ নেগেটিভ সমান পরিমাণ আছে, বাট কাজ করতেছে কারা? পজিটিভটা। আর এন টাইপে হচ্ছে, এটা হচ্ছে পি টাইপ, এটা হচ্ছে এন টাইপ। এন টাইপ হচ্ছে এই যে, আর আচ্ছা মাঝখানে এটা দিয়ে দেখাই, এই পাশে কিছু হচ্ছে পজিটিভ, এই পাশে আসে, এইটা হচ্ছে ব্যাপনের মাধ্যমে আসে। ঠিক আছে, হ্যাঁ এই পজিটিভ গুলো এখানে কিসের মাধ্যমে আসে? মনে রাখবা, ব্যাপনের মাধ্যমে। নেগেটিভ গুলো কিসের মাধ্যমে? ব্যাপনের মাধ্যমে আসে। এই প্রত্যেকটা কথা একটা করে এমসিকিউ, আমি যা যা বলতেছি। ঠিক আছে, হয়তো একদম ডিটেলসে হচ্ছে না, বাট প্রত্যেকটা কথা একটা করে এমসিকিউ। এখন দেখো, এখানে 2টা কেস হইতে পারে, এখানে 2টা কেস হইতে পারে। কি কেস? এইটাকে বলা হয়, এই যে এই পার্টটা যেটা আছে, এইটাকে বলা হয় কি? পিএন জাংশন ডায়োড। এটা কি? পিএন ডায়োড। ডায়োড মানে কি? 2টা যুক্ত হয়েছে, এই জন্য কি? ডায়োড। ঠিক আছে, পিএন জাংশন ডায়োড। মাঝখানের এই স্তরটার নাম কি? মাঝখানের স্তরটার নাম হচ্ছে ডিপ্লেশন লেয়ার। এটা হচ্ছে ডিপ্লেশন লেয়ার, ডিপ্লেশন লেয়ার। বুঝা গেছে? আচ্ছা, ডিপ্লেশন লেয়ার। তো এখন দেখো ঘটনা কি হইতে পারে। তো এই পাশে তুমি কি করতে পারো বলো তো? এখানে পজিটিভ আর এখানে নেগেটিভ দিতে পারো। এটা একটা ঘটনা হইতে পারে যে পির সাথে পজিটিভ, এন এর সাথে নেগেটিভ। আবার আরেকটা ঘটনা হইতে পারে পির সাথে নেগেটিভ, এন এর সাথে পজিটিভ। তো 2টা ঘটনা এখানে হবে। তো যদি এই অবস্থা করো, এটা পজিটিভের সাথে পজিটিভ দাও, তাহলে এটা কি? বিকর্ষণ করে এটাকে ভেঙে এইদিকে বিদ্যুৎ ফ্লো করা শুরু করে দিবে। ঠিক আছে, এটাকে বলা হয় সম্মুখ ঝোঁক। এই যে পরে যেটা আমি পড়াবো, সম্মুখ ঝোঁক বা ফরওয়ার্ড বায়াস। এটাকে কি বলা হয়? ফরওয়ার্ড বায়াস। কারণ কি? এইটা, এই যে দেওয়াল তৈরি হয়েছে না মাঝখানে একটা ডিপ্লেশন লেয়ার, এইটা ভাঙার জন্য একটা নির্দিষ্ট পরিমাণের ভোল্টেজ দরকার হয়, যেটা তোমাদের ওই যে আমি দেখাইছিলাম, সিলিকনের জন্য 0.7, জার্মানিয়ামের জন্য 0.3, এরকম না? তো ধরে নাও এখানে 0.7, তো 0.7 ভোল্ট হইলেই এইটা 0.7 চেয়ে বেশি দিলে তখন বিদ্যুৎ প্রবাহ শুরু হবে, তখন এটা ভেঙে যাবে। বোঝা গেছে? এটা কি? সম্মুখ ঝোঁক। আর যদি এমন হয় যে এই পাশে আমি হচ্ছে নেগেটিভ আর এই পাশে পজিটিভ দিই, এই পাশে নেগেটিভ এই পাশে যদি পজিটিভ দেই, কি হবে দেখো তো? এই নেগেটিভ পজিটিভ গুলাকে আকর্ষণ করে এইদিকে নিয়ে আসবে, এই পজিটিভ এই নেগেটিভ গুলাকে আকর্ষণ করে এইদিকে নিয়ে আসবে। তাহলে কি মাঝখানে লেয়ারকে ভেঙে যাবে? লেয়ার আরো ভাঙবে না, লেয়ার আরো মোটা হয়ে যাবে। বোঝা গেছে? এটা তখন আরো বিদ্যুৎ প্রবাহ এখানে সম্ভবই না। বোঝা গেছে? সম্ভব না বলা ঠিক না, মানে স্বাভাবিক অবস্থায় বিদ্যুৎ প্রবাহিত হবে না, কারণ অনেক কিছু কিন্তু আছে তো এখানে। দেখো তো সম্মুখ ঝোঁকে কি হয়, এই যে এখন এটা পড়ে দেখো আমি যা যা বলছি ঠিক আছে নাকি। সম্মুখ ঝোঁক প্রয়োগের ফলে ব্যাটারির ধনাত্মক প্রান্ত পি প্রান্তের সাথে যুক্ত থাকে, এই কথাগুলো ইম্পর্টেন্ট, আর ঋণাত্মক প্রান্ত এন টাইপের সাথে যুক্ত থাকে। ঠিক আছে, সম্মুখ ঝোঁকে নিঃশেষিত অঞ্চল ডিপ্লেশন রিজিয়ন কমে যায়, এতে প্রধান বাহক ইলেকট্রন
এখানে ইলেকট্রন হচ্ছে প্রধান বাহক, ঠিক আছে, ইলেকট্রনের মাধ্যমে কারেন্ট ফ্লো হয়। আর বিপরীত মুখীতে কি হয় দেখো, ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে পি আর ধনাত্মক প্রান্তের সাথে এন, ডিপ্লেশন রেয়ার এই আরো বাড়তে থাকে। একটু আগে বলছিলাম না এখানে আধান বাহক কোনটা, হোল। ক্লিয়ার, মোটামুটি ক্লিয়ার, কারণ আমি তোমাদের কিন্তু ওইটা একদম ডিটেলসে আলোচনা করিনি। যদি কারো ইচ্ছা থাকে যে আগে যে পার্টটা আছে ওইটা তোমার যদি মনে হয় যে ডিটেলসে একদম পড়া দরকার, তাহলে একটু কষ্ট করে তুমি কমেন্টে আমাকে লিখবা, আমি তোমাকে ওই পার্টটার ভিডিও দিয়ে দিব, ওইটারও ক্লাস নেওয়া আছে, ঠিক আছে। চলো এখন পিএনটা কেমনে হচ্ছে প্রকাশ করা হয়, এই যে এই চিহ্ন দিয়ে, এইটা দিয়ে, এই পার্টটা হচ্ছে পি আর এই পার্টটা হচ্ছে এন, ঠিক আছে। এইটা হচ্ছে সম্মুখ ঝোঁক, মানে পির সাথে যদি পজিটিভ দাও আর এন এর সাথে নেগেটিভ দিলে এটা হচ্ছে সম্মুখ ঝোঁক, একটু আগে আমরা দেখছি। আর যদি পির সাথে নেগেটিভ দাও তখন এটা বলা হয় বিপরীত ঝোঁক। তো এটাতে নর্মালি দেখো ওই যে 0.7 বা কিছু একটা দেওয়ার পরে তারপরে ইজিলি এটা হচ্ছে কারেন্ট ফ্লো করা শুরু হয়। কিন্তু বিপরীত দিকে এইটাতে শুরুতে কারেন্ট ফ্লো হয় না, তারপরে একটু 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 ফ্লো হয়, তারপরে একবারে ওইটা ডিপ্লেশন লেয়ার থেকে একবারে এটা ড্রপ করা শুরু করে দেয়। এটা আলাদা একটা রিজন আছে যেটা তোমাদের এখন দরকার নাই, ঠিক আছে। চলো জাস্ট এটুকু জেনে রাখো। হ্যাঁ, এটাকে বলা হয়, যেটা হয় না এটাকে বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ, জাস্ট এর নামটা মনে রাখবা। এটাতে কি বলছে দেখো তো, একটি অর্ধপরিবাহীর তাপমাত্রা 300 কেলভিন থেকে 350 কেলভিন পর্যন্ত বাড়ালে, তাহলে তাপমাত্রা যদি বাড়াই, তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবাহীর কি হয়, ক্লাসের শুরুতে বলছি, তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবাহীর রোধ, রোধ কি হয় বলো, রোধ কমে, ঠিক আছে। রোধ যদি কমে তাহলে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বাড়বে, ঠিক আছে। রোধ কমা মানে কি, মুক্ত ইলেকট্রন এখন তাহলে বেশি যাবে না। চলো পি টাইপ অর্ধপরিবাহী, এটা দেখার সাথে সাথে তোমরা কি দিবা, ধনাত্মক। আমি জানি তোমরা দেখার সাথে সাথে ধনাত্মক দিয়ে আসবা আর ধরা খাবা এখানে। পি টাইপ বলুক, এন টাইপ বলুক, ডায়োড বলুক, যাই বলুক, এরা সবাই চার্জ নিরপেক্ষ, ঠিক আছে। এরা সবাই চার্জ নিরপেক্ষ, আমি ক্লাসে বারবার বলছি শুরুতে, চার্জ নিরপেক্ষ। ক্যারিয়ার হিসেবে কখনো ইলেকট্রন কখনো হোল কাজ করে, ঠিক আছে, এরা কিন্তু চার্জ নিরপেক্ষ। চলো সামনের দিকে যাই। পিএন জাংশনের সংযোগস্থলে নিঃশেষিত স্তর সৃষ্টির কারণ কি, এই কথাটাও আমি ক্লাসের শুরুতেই তোমাদের আগেই বলে আসছি। দেখো এটা কোথায় আসছিল, জেএসটি 21-22 আসছে, রাজশাহী ইউনিভার্সিটি আসছে, সিইউতে আসছে। এটা হচ্ছে এখানে একটু ভুল লিখছে, এখানে হবে হচ্ছে ব্যাপন, ঠিক আছে। ওই আধান বাহকের ব্যাপনের মাধ্যমে, শুরুর স্লাইডে লেখাও ছিল, আবার যখন আমি আঁকাইছি তখন বলছিও মুখে, যে ব্যাপনের জন্য এই ঘটনাটা ঘটে, ঠিক আছে। আচ্ছা, তো অর্ধপরিবাহী ডায়োডকে রেকটিফায়ার বলা হয়। ডায়োড আমরা এই এতক্ষণ যেটা কাজ করতেছি সেটাকে কি বলা হয়, রেকটিফায়ার। তো রেকটিফায়ার কি আসলে দেখো, যে পদ্ধতিতে পরিবর্তনশীল প্রবাহ মানে এসি কারেন্টকে আমরা ডিসিতে কনভার্ট করি সেটাকে বলা হয় কি, রেকটিফিকেশন, একমুখীকরণ। আচ্ছা এসি ডিসি সম্পর্কে কি তোমাদের আইডিয়া আছে? এসি কারেন্ট হচ্ছে দিক পরিবর্তী প্রবাহ, ঠিক আছে। এটা দিক পরিবর্তন করে, যেমন বাংলাদেশে এটা হচ্ছে 50 হার্টজ, এসি কারেন্টের হচ্ছে প্রবাহের কম্পাঙ্ক 50 হার্টজ, মানে কি প্রত্যেক সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে, ঠিক আছে। আর ডিসি কারেন্ট হচ্ছে তোমার এই যে নর্মাল যেগুলো ব্যাটারি ইউজ করো না, এগুলো হচ্ছে ডিসি, ডিরেক্ট শুধু একটা কারেন্ট যাচ্ছে, ওই এক দিক থেকে যাচ্ছে তো যাচ্ছেই, কোনো পরিবর্তন কিছু নাই, বোঝা গেছে। আচ্ছা হ্যাঁ, এই যে দেখো এই জন্য ডিসি কম্পাঙ্ক হচ্ছে 0 হার্টজ, কারণ এটা তো পরিবর্তন হয় না, যতই সময় যায় এটা তো পরিবর্তন হয় না। আর বাংলাদেশে এসি কম্পাঙ্ক 50 হার্টজ, এটা মনে রাখবা। হ্যাঁ এইটা দেখলেই তোমরা বুঝতে পারবা যে অর্ধপরিবাহী রেকটিফায়ার হচ্ছে কেমন। তো এইটাতে দেখো, এটা যেহেতু কি একটা এসি সোর্স, একটা এসি সোর্স, প্রথমে আমি একবার কারেন্ট যদি এই দিকে দেই, এইদিকে কারেন্ট যায়, তাহলে ঠিক এইদিকে চলে আসবে, কোনো সমস্যা নাই। তাহলে শুরুর থেকে এইদিকে হয়েছে, তখন আউটপুটে আমি পাইছি, কোনো সমস্যা নাই। এটা ফরওয়ার্ড বা এসি ছিল, এই দুটো কারেন্ট গেছে। এরপরে যখন আবার এই দিকে যাবে, এটা কি এসি কারেন্ট দিক পরিবর্তন, একবার এদিকে একবার এদিকে, একবার এদিকে একবার এদিকে, ঠিক আছে। এই দিকে যখন যাবে তখন দেখো তো এটা রিভার্স বায়াসে আসে না, তো রিভার্স বায়াসে যদি থাকে, উল্টা দিকে যদি যায়, তখন কারেন্ট যাবে, তখন আর ইনপুটে ঠিকই তুমি হচ্ছে এই দিক থেকে সিগন্যাল দিচ্ছ, বাট আউটপুটে কিছু তুমি পাবা না, বোঝা গেছে। ইনপুট ঠিকই দিচ্ছ বাট আউটপুট পাবা না, এদিকে হইলো আবার আগের অবস্থায় আবার এদিকে যাবে,
যখন এইদিকে যাবে শুধু তখন আমি সিগন্যালটা পাবো আউটপুটে, যখন এইদিকে আসবে তখন কোনো সিগন্যাল পাবো না। তো এটা এরকমই হইতেই থাকবে, এইরকম এইরকম এইরকম, বোঝা গেছে? এটা এরকম হইতেই থাকবে। এটা হচ্ছে বলা হয় অর্ধ তরঙ্গ রেকটিফায়ার। আগে এই যে পূর্ণ তরঙ্গটাকে আমি কি বানাচ্ছি, অর্ধ, দেখো পুরাটাকে অর্ধেক তরঙ্গ আছে অর্ধেকটা নাই, এটাকে বলা হয় কি অর্ধ তরঙ্গ। ক্লিয়ার? চলো, আর পূর্ণ তরঙ্গটা কেমন দেখো, এই জায়গায় খুব সুন্দর কাজ করা হয়েছে। তো আমি এইখান থেকে দেখো কারেন্ট যদি দেই, এইদিকে দিলে এইটা দিয়ে এদিকে আসতেছে, আর এইদিকে দিলে এইটা দিয়ে এইদিকে আসতেছে, ঠিক আছে? তো এই জন্য দেখো যখন এইদিকে দিচ্ছি তখন আমি আউটপুটে সিগন্যাল পাচ্ছি, যখন এই দিক দিকে দিচ্ছি তখন আমি আউটপুটে ওই একই সিগন্যালই পাচ্ছি, আবার এইদিকে দিলে আবার সেম সিগন্যালই পাচ্ছি। বোঝা গেছে? এখানে পুরাটাতে টি সময়ে, এটা হচ্ছে পুরাটা কি একটার জন্য কত লাগতেছে, এই টি পরিমাণ লাগতেছে, আউটপুটে সেটা টি/2 সময়ে তুমি পেয়ে যাচ্ছ। তো এই জন্য এখানে যেটা হয়, ইনপুটে যা টাইম লাগে, ইনপুটের টাইম যদি টি হয় তাহলে আউটপুটে টাইম হচ্ছে টি/2। দেখো টি/2 না, এটা পুরাটা তোমাদের ওই যে তরঙ্গের কথা মনে করে দেখো, তরঙ্গ হচ্ছে এটা কি ফুল তরঙ্গ না, তাহলে এটা হচ্ছে পর্যায়কালের পুরাটা, আর এটা যেহেতু অর্ধেক আসতেছে এটা হচ্ছে টি/2। আর এটা যদি হয় টি ইকুয়ালস টু কি 1/f না, এটা একটা আরেকটা উল্টা, টাইম যদি অর্ধেক হয় তাহলে কম্পাঙ্ক কি হবে, যা ছিল তার দ্বিগুণ হবে। এইটা ইম্পর্টেন্ট, কম্পাঙ্ক দ্বিগুণ হবে আর টাইম অর্ধেক হবে, খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা। আর ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে এই আগের মতোই দেখো, এখানে শুরুটা এইদিকে আসবে, এইদিকে এখানে আসার পরে দেখো, এখানে আসার পরে এইদিকে আর আসতে পারবে না কারণ বিপরীতমুখী আছে, এইদিকে আসবে এটা দিয়ে এইটা দিয়ে এইটা দিয়ে, এখানে আসার পরে এইদিকে এদিকে যাবে না, এই দিকে এসে এই দিক থেকে চলে যাবে, ঠিক আছে? আবার সেম যখন এই দিক থেকে আসবে, এই দিক থেকে এসে এই দিক থেকে এই দিক থেকে এই দিকে চলে যাবে। মানে এটা জাস্ট দেখে রাখো, এগুলো তোমার এখন দরকার নেই, আমি অনেক ফাস্ট যাচ্ছি এই জন্য, এইগুলো মেইনলি সৃজনশীল আসতো, এগুলো তো আর এমসিকিউ তোমায় বলবে না এটা আঁকাও, ঠিক আছে? চলো সামনের দিকে যাই। নিচের কোনটি দিক পরিবর্তী ভোল্টেজ মানে অল্টারনেটিভ কারেন্টের ওয়েভ কেমন হইতে পারে, তরঙ্গটা কেমন হইতে পারে? তো এটা মনে রাখবা, শুধু যে এইরকম হবে, শুধু যে এইরকম হবে এমন না, এটা হইতে পারে যে এইরকম, হ্যাঁ এইরকম হইতে পারে, কখনো কখনো যে ত্রিভুজ শেপ হয়, ত্রিভুজ শেপ হয়, ঠিক আছে? সবগুলাই হইতে পারে। এটা ছিল চট্টগ্রাম 24-25-এ। এরপরে কি ছিল এতক্ষণ, আমাদের ডায়োড ছিল এতক্ষণ, পি আর এন ছিল শুধু। এখন যদি তিনটা নিয়ে আসি, তার নাম হচ্ছে ট্রানজিস্টর। তার নামটা কি? ট্রানজিস্টর। কি কি হইতে পারে? দুইটা এন একটা পি, এটা হইতে পারে, আবার দুইটা পি একটা এন, এটা হইতে পারে, ঠিক আছে? দুই টাইপের হইতে পারে। তো এখানে দেখাইছে এজন্য এনপিএন ট্রানজিস্টর আর পিএনপি ট্রানজিস্টর। ট্রানজিস্টরের কাজ ক্ষেত্রে কি হয়, তিনটা মাথা থাকে, একটা মাথা হচ্ছে বলে এটা হচ্ছে এমিটর নিঃসারক, এটা হচ্ছে বেস মানে ভূমি, আর এটা হচ্ছে সি কালেক্টর মানে সংগ্রাহক, ঠিক আছে? তো সবচেয়ে বড় যেটা হয় সেটা হচ্ছে এমিটর, ট্রানজিস্টরের সবচেয়ে বড় কি হয় এমিটর, এরপরে হয় হচ্ছে কালেক্টর, তারপর হচ্ছে বেস। বুঝতে পারছো? এখানে দেওয়াই আছে, এটা আসছিল আর ইউতে দুইবার। আর পিএনপির ক্ষেত্রে হোল হচ্ছে প্রধান বাহক, আর এনপিএন এর ক্ষেত্রে ইলেকট্রন হলো প্রধান বাহক, ঠিক আছে? পিএনপি ওই যে বলছিলাম, পি থাকলে সেখানে কি হোল হচ্ছে মেইন থাকবে, আর এন বেশি থাকলে সেখানে ইলেকট্রন বেশি থাকবে, ঠিক আছে? মানে আদান বাহক হিসেবে আর কি, বেশি থাকে বলা ঠিক না। আর ট্রানজিস্টর এটা হচ্ছে অ্যাম্পলিফায়ার ও সুইচ হিসেবে ইউজ করা হয়, অ্যাম্পলিফায়ার আর সুইচ হিসেবে ট্রানজিস্টরকে ইউজ করা যায়। এখানে আবারও বলছে যে আধান নিরপেক্ষ এরা, কিন্তু আবারও এটা বলছে। চলো আচ্ছা, তো ট্রানজিস্টরের ক্ষেত্রে মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে যে এই পার্টটা, আই ইকুয়ালস টু আইবি প্লাস আইসি, বা এই যে ডেল্টা দিয়ে যদি তুমি হিসাব করো, ডেল্টার কিছু কিছু ক্ষেত্রে লাগে, তো তো এই দুটো হচ্ছে ম্যাথের জন্য তোমার কাজে লাগবে। সমস্যা হচ্ছে তোমাদের বললাম যে এইগুলা এখন আমি যদি সার্কিট নিয়ে আলোচনা করতে চাই, সেমি কন্ডাক্টরে 8-10টা ক্লাস নিতে হবে, 8-10টা, প্রত্যেকটা একটা করে ক্লাস হবে, তাও বিশাল বড় বড় একটা করে ক্লাস হবে। তো তোমাদের যতটুকু দরকার আমি একটু ততটুকুই দিচ্ছি, মানে আমার আসলে আফসোস লাগতেছে, একটা করে পড়াই দিয়ে নিচ্ছি,
আমি ডিটেলসে পড়াইতে পারতেছি না, আমার খুবই আফসোস লাগতেছে এটা নিয়ে। আচ্ছা দেখো, তো সাধারণ পিট মানে হচ্ছে কমন। পিট মানে কোনটা? পিট মানে হচ্ছে বেস, কমন বেস। কমন বেস মানে কি? এই বেসটা হবে হচ্ছে কমন। দেখো আইবিটা এখানে আছে না, এই বেসটা হচ্ছে কমন, এমিটার আর হচ্ছে কালেক্টর দুইটা দুই পাশে আছে। তো তখন বিষয়টা কেমন হয়? তখন প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক হয় হচ্ছে আলফা। এখান থেকে পুরাটা থেকে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে জাস্ট আলফা মনে রাখবা, এইগুলো বাকিগুলো না মনে রাখলেও হবে। আলফা ইকুয়ালস টু আইসি বাই আইই, এটা মনে রাখবে, ঠিক আছে? আর এটার ক্ষেত্রে দেখো, যখন সাধারণ নিঃসারক হয়, যখন এই যে এমিটারটা হয় সাধারণ মানে মাঝখানে থাকে, তখন কি আসবে তোমার? এমিটার যখন সাধারণ আসবে তখন আসবে হচ্ছে বিটা। তো বিটার ক্ষেত্রে একটু মনে রাখবা, বিটা হচ্ছে আইসি বাই আইবি। এটা কি? আইসি বাই আইবি। ক্লিয়ার? আলফা দেখাইলাম, বিটা দেখাইলাম, আবার এগুলা আবারও আসবে, সমস্যা নাই। আর এটা তেমন একটা আসে না, এই সাধারণ সংগ্রাহক, এই কমন কালেক্টর, আইসি লেখা উচিত, কমন কালেক্টরের এটা তেমন একটা পরীক্ষায় আসে না। তাও একটু জাস্ট দেখে রাখো যে গামা হচ্ছে, এটা কখনো আসে না নর্মালি, আইই বাই হচ্ছে আইবি, ঠিক আছে? তো এগুলো এত কাহিনী করার দরকার নেই, এখানে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে, যেটা যেটা লাগবে আমি সেগুলো তোমাদের দাগিয়ে দিচ্ছি। আমি এখানে সবই অ্যাড করছি। তো এই দুটো ভালো করে দেখবা, আলফার বিটার মধ্যে সম্পর্ক তোমার মনে রাখতে হবে কি, আলফার মান সবসময় দেখবা 1 এর চেয়ে ছোট, আর বিটার মান সবসময় হচ্ছে 1 এর চেয়ে বড়। শুধু বড় না, অনেক বড় বড় হয়, 20 30 50 100 এরকম বড় হয়, ঠিক আছে? চলো দেখি। ও আচ্ছা, লিখেও রাখছি তো আমি এখানে, এর নিচে লেখাও আছে। হ্যাঁ, এটাতে একটু দেখি, ম্যাথ আছে একটা। একটি সিলিকন ট্রানজিস্টরের ইনপুট রোধ এত, পিট প্রবাহ আইবি পরিবর্তনের জন্য কালেক্টর প্রবাহের পরিবর্তন আইসি, মানে ডেল্টা আইসি, অবশ্য ডেল্টা আইবি ডেল্টা আইসি পরিবর্তন যেহেতু দিছে। ট্রানজিস্টর সাধারণ এমিটার অ্যাম্প্লিফিকেশন ব্যবহার করা হয়েছে, তার রোধ এত। আচ্ছা, অ্যাম্প্লিফায়ারের ভোল্টেজ লাভ কত? খুব সুন্দর একটা প্রশ্ন। তো এইটার জন্য দেখো, তো তোমার আগে দেখতে হবে কি কি দেওয়া আছে। আইবি দেওয়া, ডেল্টা আইসি দেওয়া। তো তোমার এখানে কমন কোনটা? এমিটরটা কমন না? এমিটর কমন হলে কি ছিল বলতো? এই যে এখানে দেখাইছিলাম তোমাকে, এমিটর কমন হলে আসছিল কি এখানে? বিটা আসছিল না? বিটা। এখন তোমার যদি ভোল্টেজ লাভ বলে, এই বিটাটা কি আমি তোমাকে এখানে সহজ করে দিই, তাইলে বুঝতে পারবা বিটা মানে কি। বিটা মানে হচ্ছে, দেখাই তোমাদের দেখাই, আইসি বাই আইবি। এইটা দিয়ে, এটা ছাড়াও তুমি ম্যাথটা করতে পারবা। কিভাবে করতে পারবা? তোমার চাইছে কি ভোল্টেজ লাভ, ভোল্টেজ, এটা ছাড়াও ম্যাথটা করতে পারবা। ভোল্টেজ লাভ, ভোল্টেজ লাভটা তুমি কেমনে বের করবা? দেখো কতটুকু লাভ কতটুকু ক্ষতি, আমরা এটা কি দিয়ে হিসাব করি? তোমাদের মনে আছে কর্মদক্ষতা কি ছিল? আমি কতটুকু দিচ্ছি কতটুকু পাচ্ছি, আউটপুট বাই ইনপুট। সেম কাজ আমি এখানে করব, ঠিক আছে? তো এইখানে আউটপুটটা কি দেখো, এখানে ইনপুট রোধ দেওয়া আছে এত, পিট প্রবাহ এত, আর হচ্ছে কালেক্টরের জন্য এত। তো এখানে মনে রাখবা তোমার ইনপুট কারেন্টটা হচ্ছে আইবি, এটা হচ্ছে ইনপুট। তার সাথে তাইলে গুণ হবে কোনটা? ইনপুট রোধ কত? 150। আর এইটা ডেল্টা আইসি, এটা হচ্ছে আউটপুট, ঠিক আছে? আউটপুট বাই ইনপুট। এভাবে এটা ডেল্টা সি বাই মানে আইসি বাই আইবি, এটাতেও মনে রাখতে পারো। এটা কত? এটা হচ্ছে 5 কিলো ওহম, মানে 5000। এটা করলে তোমার হয়ে যাবে, মানে তুমি সূত্র না দিয়েও করতে পারবে। তাহলে মান বসাও, আইসির মান কত? হ্যাঁ, 2.5 মিলি 10⁻⁶ ইন্টু 5000। আর নিচে হচ্ছে, আচ্ছা 5000 এটা উঠেই নি, আর নিচে হচ্ছে আইবি এর মান কত?
50 মাইক্রো, মাইক্রো মানে হচ্ছে 10⁻⁻6 ইন্টু 150। একটু কাটাকাটি করে দেখো কি আসে, একটা শূন্য গেল, আরেকটা শূন্য গেল, 5 দিয়ে 50কে কাটলে হয়ে যায় কত, 10। তারপর আবার 5 দিয়ে যদি কাটাকাটি করি, এটা থাকে হচ্ছে 2, এটা থাকে হচ্ছে 3, তাহলে উপরে থাকতেছে হচ্ছে কত, 5, তাই না? আড়াই আর 2 গুণ করলে হচ্ছে 5, নিচে থাকতেছে হচ্ছে 3। আর এখন পাওয়ারের হিসাব করো, 10⁻³ আর এখানে কি 10⁻⁻6 না, তো 10⁻, তাহলে নিচে কত থাকবে, 10⁻⁻3, এটাকে উপরে নিয়ে গেলে হয়ে যাবে 1000। তাহলে কত আসতেছে, 5000/3। তো 5000কে 3 দ্বারা জাস্ট ভাগ করে দেখবে, এটা আসবে হচ্ছে 1666.67। এই সি নাম্বারটা হবে আনসার। ঠিক আছে, জাস্ট এটা হ্যান্ড ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, কঠিন কিছু না। এখানে ঝামেলা যেটা ছিল যে তোমার ভোল্টেজ লাভটা আসলে আমি চিনবো কিভাবে, তো তোমাদের এই যে দেখাই দিলাম আমি যে ইনপুট কোনটা আউটপুট কোনটা কেমনে বুঝবা, রোধের মান দেওয়া থাকবে। এই কারেন্ট নিয়ে ঝামেলা হইতে পারে, তুমি বি মনে রাখবা এবং বি মনে রাখবা যে উপরে হচ্ছে আউটপুট, নিচে ইনপুট, তাহলেই হবে। আলফা বিটার মধ্যে দেখো তো সম্পর্কের, এটা ভালো করে দাগাই দিয়ে আসছি না, দুটার মধ্যে যে কোনো একটা করলেই হবে। তো তোমার চাইছে কি, যেহেতু বিটার মান বের করতে বলছে, বিটা ইকুয়ালস টু আলফা বাই 1 মাইনাস আলফা, একটা মনে রাখলেই হয়। তো আলফার মান কত, 0.98, 1 মাইনাস 0.98, তাহলে উপরে 0.98, নিচে 1 থেকে 0.98 বাদ দিলে কত, মনে করো 100 থেকে 98 বাদ দিলে কত, 2 না, 0.02। তাহলে উপর নিচে 100 দ্বারা গুণ করলে হয় 98/2, আসছে কত, 49, এটা হবে 49। ঠিক আছে, জাস্ট ফর্মুলা বসালেই চলে আসবে। আচ্ছা, সংখ্যা পদ্ধতিতে আমরা চলে আসছি। তো এই চ্যাপ্টারে দেখছো কি তোমরা, জিএসটির মাত্র কয়টা প্রবলেম সলভ করছি, সম্ভবত মাত্র 2টা কি 3টা সলভ করছি। তোমাদের আমি বলছিলাম যে এখানে কিন্তু খুব বেশি নাই, ঠিক আছে, এই চ্যাপ্টারটা খুব বেশি যে কোশ্চেন আছে এমন না। তো দেখো যোগের ক্ষেত্রে কি হয়, এটা তোমাদের আইসিটিতে অনেকে পড়ে আসছো, যাদের নাই পড়া নাই তারা জাস্ট দেখো। অনেকে এরকম এখানে আসো যে যারা হচ্ছে আইসিটি ভালো করে পড়া আছে এগুলা, তারা এইটুকু স্কিপ করতে পারো, জাস্ট বেসিক জিনিস আমি শেখাবো, এখানে আমি কিছু শেখাবো, ঠিক আছে, আগে বলে রাখলাম এই জন্য। যোগের ক্ষেত্রে কি দেখো তো, 0 + 0 এটা হবে 0, 1 + 0 এটা 1, এইটুকু নর্মাল নিউ, এটাতে কোনো সমস্যা নেই। বাট সমস্যা হচ্ছে 1 + 1, 1 আর 1 যোগ করলে নাকি 10 হয়, কেমনে হয় দেখো, এইটা একটু দেখো, একটা দেখলে বাকি সবই পারবা। এইখানে তো বাইনারিতে তো 2 নাই, আছে কি বলতো, 1 আর 0। তো 1 আর 1 যোগ করলে হয়ে যাবে এখানে কত, 2 নাই, 1 না হলে কি হবে 0, হাতে থাকে কত, হাতে থাকবে হচ্ছে 1, সে একটা সামনে চলে আসবে। ঠিক আছে, যখন আমরা ওই যে যোগ করবো না, বড় বড় সংখ্যা যোগ করবো, তখন এরকম 1 আর 1 যোগ করে 0 লিখবো আর হাতে এরকম 1 রাখবো। ঠিক আছে, তুমি এই যে যখন আবার 2 এর ডেসিমেলের 2 আর বাইনারি 1 0 কিন্তু সেম, এটা একটু কনভার্ট করে দেখবা। বিয়োগের ক্ষেত্রেও সেম, জাস্ট একটা জিনিস হচ্ছে ঝামেলা হয়, এই 0 - 1 করলে যে 1 হয়, এটা ভালো করে দেখতে হবে। 0 করলে 0 থেকে 1 বাদ দিলে 1 হয়, কিন্তু হাতে 1 থাকে। ঠিক আছে, এখানে কিন্তু হাতে 1 থাকে। আর গুণের নিয়ম একদমই নরমাল, 0 0 গুণ করলে 0ই হয়, 1 0 গুণ করলে 0, আর 1 1 গুণ করলে 1 হয়। ঠিক আছে, আচ্ছা, এটা ডেসিমেল নাম্বার বের করতে বলছে। তো এটা তোমরা কেমনে শিখছো আমি জানি না, বাট আমি কেমনে করতাম এটা একটু তোমরা দেখো। এখানে আছে কত, 1 0 1 0 1 1। তো আমি যেভাবে শিখছি ডেসিমেল, এই সবগুলাকে ডেসিমেলে নিয়ে আসার জন্য এখানে ভিত্তি কত, 2 না, তো 1 থেকে তুমি শুরু করো। 1 তাকে 2 দ্বারা গুণ করলে হয় 2, এটাকে 2 দ্বারা গুণ করলে হয় 4, এটাকে 2 দ্বারা গুণ করলে হয় 8, এটাকে 2 দ্বারা গুণ করলে হয় 16, এটাকে 2 দ্বারা গুণ করলে হয় 32। আমি এভাবে শিখছি, কারণ কি এখানে বেস 2। যদি তুমি অক্টালের চিন্তা করো তাহলে কিন্তু 8 করে যাবে, তাহলে 1 8 64 এইভাবে যাবে। ঠিক আছে, হেক্সাডেসিমাল চিন্তা করলে কত যাবে, 1, তারপরে 16, তারপরে আর হ্যাঁ ওই যে গুণ করে করে তোমার যাইতে হবে। ক্লিয়ার? আচ্ছা চলো, তাহলে এখানে কত কত আছে, 1 থাকা মানে সেই জিনিসটা আছে, আর 0 মানে সেই জিনিসটা নাই। তাহলে আমি যদি লাল দেই, এখানে একটু লাল কালার দেই, তাহলে 1 আছে কারণ 1 এর জায়গায় 1 আছে, 2টাও থাকবে কারণ 2 এর জায়গায় 1 আছে, এটা থাকবে না 0।
মানে বাইনারি সিস্টেমটা কেমন, যদি ডিটেলসে আমি একটু বলি, বাইনারি সিস্টেমটা হচ্ছে অন আর অফ। কোনো একটা জিনিস হয় অন হবে না হয় অফ হবে। তো 1 মানে হচ্ছে অন থাকা, 0 মানে অফ থাকা। তো এইগুলো যেগুলোর সাথে সাথে 1 আছে সেইগুলো অন অবস্থায় আছে, যেগুলোতে 0 আছে সেগুলো অফ অবস্থায় আছে। তাহলে এইটা আছে হচ্ছে অফ, কারণ 0, এটা 1, তাহলে এটা অন আছে, এটা অফ, এটা আছে অন। তাহলে এইটুকু যোগ করে দেখো কত আসে, 32 আর 40, 42 একে 43, তাহলে তোমার আসবে কত, 43। বোঝা গেছে? আমি এমনিই করি সবসময়। এখন তোমাদের যদি আরো সহজ কোনো পদ্ধতি জানা থাকে সেটা দিয়ে করবে, কোনো সমস্যা নেই, যার যেটা ভালো লাগে। হ্যাঁ, 99 হেক্সাডেসিমেলের পরের সংখ্যাটা কত? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এটা অনেকেই ভুল করে, এই 99 এর পরে 100 দিয়ে দেয়, কে কি করে ঠিক নাই। তো হেক্সাডেসিমালে 9 এর পরে কি ছিল বলো তো? হেক্সাডেসিমালে 9 এর পরে কিন্তু ছিল হচ্ছে এ। তার মানে 9 এর সাথে 1 যোগ করলে কি আসবে? এ আসবে। একদমই সিম্পল, তুমি করো। এর পরের সংখ্যা মানে কি, +1 করো, তাহলে 9 এর 1 যোগ করে হয় হচ্ছে এ, আর এখানে 9 থাকে, 9 থাকবে। একদমই সিম্পল। যদি কারো এটাতে প্রবলেম থাকে, যদি প্রবলেম থাকে তুমি কি করবা, এইটাকে আগে দশমিকে নিয়ে যাবা, ঠিক আছে? এইটাকে আগে দশমিকে নিয়ে যাবা, তার সাথে 1 যোগ করবা, করে যে সংখ্যা আসবে সেটাকে আবার তুমি হেক্সাডেসিমেলে নিয়ে আসবা, নিয়ে আসলেও এটাই আসবে। যদি কারো এত বেশি তেল থাকে, আমার অন্তত নয়, যদি কারো থাকে এই কাজটা করবা, ঠিক আছে? আচ্ছা, চলো বিয়োগফল, তো বিয়োগ করা শেখাই, চলো তোমাদের। বিয়োগ করো, নর্মাল একদম বিয়োগ। শুধু তোমাদের কি বলছি, 0 থেকে 1 বাদ দিলে থাকে হচ্ছে 1, আর হাতে থাকবে 1, এটা মনে রাখতে বলছি, তাই না? তাহলে হাতের 1 এখানে আসলো, 1 থেকে 1 বাদ দিলে 0, দশমিক দিলাম। 1 থেকে 0 বাদ দিলে নর্মালি 0, সরি 1, 1 থেকে 1 বাদ দিলে 0। এখন থেকে ঝামেলা শুরু, 0 থেকে 1 বাদ দিলে থাকে হচ্ছে 1, থেকে কত, 1। এখন ওই 1টা এখানে এসে কি হয়ে যাবে, 2 হয়ে যাবে না, এখানে আবার কি হয়ে যাবে, 2 এর জায়গায় কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে 0 থেকে 0 বাদ দিলে 0, কিন্তু হাতে থাকে 1, এখানে আসছে সে 1 হবে। এটা যদি 1 হয় তাহলে 0, এখানে 0, তাহলে আলটিমেটলি থাকলো কত, 1 0 0। আচ্ছা এটা, হ্যাঁ এই যে এটা কি হলো আরেকবার বলি, এখানে নালে হচ্ছে মাথা ঘুরে যাবে তোমাদের, এখানে একটু ঝামেলা আছে। 0 থেকে 1 বাদ দিলে হয় 1, কিন্তু হাতে 1 থাকে, তোমাদের বিয়োগের সময় আগে দেখা যাচ্ছে। তাহলে এই জায়গায় 1, তাহলে 1 থেকে 1 বাদ দিলে হয়ে যায় 0। এখন তুমি আবার আসো, এই 1 থেকে 0 যদি বাদ দেই 1 থাকে, কোনো সমস্যা নাই। 1 থেকে 1 বাদ দিলেও 0 থাকে, এখানেও কোনো সমস্যা নাই। 0 থেকে 1 বাদ দিলে 1 থাকে, এটা জানি আমরা, কিন্তু এখানে থাকে কি, হাতে একটা 1 থাকে, ওই একটা এই যে এখানে চলে আসছে, এখানে আসার ফলে এটা কি হয়ে গেছে, এটা হয়ে গেছে 0, আর হাতে একটা এক্সট্রা 1 হয়ে গেছে। কারণ কি 1 1 যোগ করে কি হয়, 1 1 যোগ করে কি হয়, 1 0 না? তাহলে সেই 0টা এখানে চলে আসছে, আর একটা হাতে চলে গেছে, তাহলে এই 0 থেকে 0 বাদ দিলে হয় 0, আর ওই হাতের 1 এখানে এসে হয়ে গেছে 1, এই 1 থেকে 1 বাদ দিলে 0, ওই 1 থেকে 1 বাদ দিলে 0। ঠিক আছে? এই জিনিসটা ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখে যাবা। সহজ জিনিস, বাট পরীক্ষার হলে কিন্তু মাথা অবস্থা খারাপ হয়ে যায়। আচ্ছা, বুলিয়ান অ্যালজেব্রার জন্য বেসিক যেগুলো গেট সেগুলো আগে আমরা একটু দেখি, কি কি গেট আমাদের দরকার। আমাদের দরকার নট গেট। নট গেটের কাজ কি, তুমি যদি এই পাশে 0 দাও, তুমি এই পাশে পাবা হচ্ছে 1, যদি এই পাশে 1 দাও, ওই পাশে পাবা হচ্ছে 0, যা দিবা তাকে উল্টাই দিবে, এটাই হচ্ছে নট গেটের কাজ। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি, এরপর হচ্ছে অর গেট। অর গেটটা কাজ হচ্ছে কেমন দেখো, দুইটা পজিটিভ, অর গেট হচ্ছে দুইটা পজিটিভ। অর মানে কি, অথবা একটা অথবা আরেকটা, এভাবে আমি মনে রাখতাম। অর মানে কি, একটা অথবা আরেকটা। তো তোমার কি হবে, a প্লাস বি যদি তুমি করো, দেখো এখানে কি 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 আসতে পারে। যদি দুইটাই 0 হয়, যদি দুইটাই 0 হয়, তখনই কেবলমাত্র এভাবে দেখায়,
যদি দুইটাই 0 হয় তখন এটাও আসবে কত, 0 + 0 0 আসবে। যদি যে কোনো একটা 1 হয় তাহলে এখানে 1 হয়ে যাবে। এইটার এটা সুবিধা, ঠিক আছে। অর গেটের সুবিধা কি, দুইটার মধ্যে যে কোনো একটা হইলে, একটা চালু থাকলেই এই এই a + b এই যে পুরাটা এটা চালু থাকবে। আবার দুইটাও যদি চালু থাকে তাও এটা চালু থাকবে, ঠিক আছে। আচ্ছা চলো, অ্যান্ড গেটের ক্ষেত্রে বিষয়টা ঠিক তার উল্টা, একদমই উল্টা। কি হবে, দুইটা 0 হলে তখন এটা 0, যদি একটা 1 হয় লাভ আছে, কারণ গুণ হয়ে যাচ্ছে, তাও 0। এ যদি 1 হয় তাও এটা 0, কেবলমাত্র দুইটাই যদি চালু থাকে তখন শুধু এটা চালু থাকবে, ঠিক আছে। এখন এটা দেখাইছে নর গেট, মানে অর গেট করার পরে তাকে উল্টাই দিবা। কি হবে, এখানে a b, এটা হচ্ছে অর গেট a + b, আর তার উল্টে যাবে, উল্টে গেলে কি হবে, a + b এর বার, এটাকে বলা হয় কি, নর গেট। তাহলে এটা 0 0 হইলে এটা তখন কি হইতো, 0, তোমাদের দেখাইছিলাম। এটা 0 হইলে এটা কি উল্টে যায় 1 হবে। আর বাকিগুলা যা যেরকম ছিল এটা একটু দেখে নিবা। এটা এরকম ছিল, দেখাই আগে, 1 1 করলে এখানে 1 আসে, এখানে জাস্ট এসে কি হবে, যা এই জায়গায় আছে তা উল্টে যাবে, এই 1 আছে এগুলা 0 0 হয়ে যাবে, বোঝা গেছে। এরপরে কি আছে দেখো, ন্যান্ড গেট কি, জাস্ট অ্যান্ড গেটের উল্টা, এটা দেখালাম না, সেম আগের মতোই, জাস্ট উল্টা। আমি কি বলবো, আমি টানা ক্লাস নিচ্ছি, সেই অনেক আগে থেকে কয়েক ঘন্টা থেকে টানা ক্লাস নিচ্ছি, আমি একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তারপর আমাদের আবার অফিসে এই যে স্টুডিও হঠাৎ করে এসি নষ্ট হয়ে গেছে, ভালোই প্যারার মধ্যে যাচ্ছে। আচ্ছা, তো এখানে স্পেশাল দুটা হচ্ছে গেট আছে, একটা এক্সক্লুসিভ অর। এটা বিষয়টা কেমন দেখো, দুইটা 0 হইলে তখন 0, সমস্যা নাই, একটা 1 হইলেই 1 হয়, যে কোনো একটা 1 হইলেই 1 হয়, কিন্তু দুইটা 1 হইলে সেটা আবার তখন 0 হয়ে যায় এক্সক্লুসিভ অরের ক্ষেত্রে। তো এইটাকে এই যে এক্সক্লুসিভ অর এইভাবে প্রকাশ করা হয়, আর এইটার যদি ভেঙে ভেঙে করো তাহলে এই যে এরকম হয়। দেখো এটা একটু দেখো, এই চিহ্নটা দিয়ে এটা প্রকাশ করা হয়, কি থাকবে, a বার b + a b বার, এটাকে বলা হয় কি এক্সক্লুসিভ অর। আর জাস্ট পরেরটাই হচ্ছে এক্সক্লুসিভ নর। হ্যাঁ, এই যে এক্সক্লুসিভ নরটা দেখো, তাকে কি উল্টাই দিলে কি নর না, জাস্ট এটাকে উল্টাই দিছে, দেখো এটা দেখবা এটা উল্টাই দিছে, তাহলে এই দুটা 0 আর এটা 1 পাইছে, এটা মনে রাখলেই হবে। xy এর মানগুলোর জন্য আর বাল্বটি জ্বলবে। তো এইরকম কিছু থাকলে তোমরা এটাকে ছোট করে নিবা, তাইলে বিষয়টা বুঝতে পারবা। এটা কি করতে হবে, ছোট করে নিতে হবে। তো এইটা কি গেট, এটা হচ্ছে অ্যান্ড গেট, আর এটা হচ্ছে একটা অর গেট। তাহলে এই দুটা থেকে এখানে কি পাবা, এই দুটা থেকে এখানে এখানে পাবো হচ্ছে এক্স ওয়াই, তাই না। আর এই জায়গায় ওয়াই আর জেড মিলে কি হয়ে যাবে, ওয়াই প্লাস জেড। বলে হ্যাঁ কি ঠিক আছে, এটা কি একটা অ্যান্ড গেট না, অ্যান্ড গেট মানে কি এক্স ওয়াই থাকলে এখানে এক্স ওয়াই গুণ অবস্থায় থাকবে, আর এটা কি একটা অর গেট, তাহলে ওয়াই আর জেড এর অর গেট মিলে কি হবে, ওয়াই প্লাস জেড। এরপরে আবার একটা কি আসছে, অ্যান্ড গেট আসছে। অ্যান্ড গেট মানে কি, তাহলে আর এর ওই জায়গায় যাইতে গেলে কি করতে হবে, এইটা সাথে হচ্ছে ওয়াই প্লাস জেড, এটা গুণ অবস্থায় আছে, তো গুণ করে দাও নর্মালি, এক্স ওয়াই দ্বারা গুণ করলে এক্স ওয়াই ইন্টু ওয়াই প্লাস এক্স ওয়াই জেড জেড, ঠিক আছে। হ্যাঁ, তো এইখান থেকে একটু দেখো, এখান থেকে কি আসে, এটা কি দেখাইছি তোমাদের এ ডট, আচ্ছা এইগুলো দেখানো হয়নি, এগুলো দেখালে ভালো হইতো, আমি এগুলো মিস করে গেছি। এ ডট এ করলে কি হয়, এটা একটু এগুলো একটু এখানে দেখো কষ্ট করে, সবকিছু এখানে অ্যাড করা হয়নি। এ করলে এ হয় 1 প্লাস এ, 1 প্লাস এ করলে হয় হচ্ছে 1, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো, হ্যাঁ, তাহলে এখানে আসবে কি এক্স ওয়াই প্লাস হচ্ছে এই জায়গায় আসবে এক্স ওয়াই জেড। হ্যাঁ, তো এই দুটো থেকে এক্স ওয়াই কমন নাও, তাহলে 1 প্লাস জেড থাকবে, তাহলে কি হবে, 1 প্লাস জেড মানে হচ্ছে 1। তুমি একটু ভালো করে দেখো তো, তাহলে এখানে কি মিন করতেছে, এইখানে মিন করতেছে যে পুরা বর্তনীটা নির্ভর করতেছে, এই পুরা বর্তনী নির্ভর করতেছে এক্স আর ওয়াই এর উপরে,
কার উপরে? এক্স আর ওয়াই এর উপরে। আর কি অবস্থায়? গুণ অবস্থায় আছে। তাহলে বাতিটা চলতে গেলে কি হইতে হবে? দুইটা গুণ অবস্থায় যেহেতু আছে, এটা হইতে হবে 1, এটা হইতে হবে 1, তখন কেবল আমি মান পাবো। আর জেড এর মান যেটাই হোক, জেড এর মান যেটাই হোক, এই বাতি জ্বলবেই। এইটা হচ্ছে মেইন পয়েন্ট বোঝার। কারণ এখানে আলটিমেটলি কি, নিচে এসে জেড পাইছি আমরা, এখানে এসে দেখি জেড নাই, তাহলে কি হবে? এক্স আর ওয়াই এর উপর ডিপেন্ড করতেছে। বাতি যদি চলতে হয়, এটা যদি অন রাখতে হয়, এক্স এরও অন রাখতে হবে, ওয়াই কেও অন রাখতে হবে। তাহলে এক্স এর মান 1, ওয়াই এর মান 1, আর জেড এর মান 0 হোক 1 হোক, যেটাই হোক বাতি চলবেই। তাহলে হয়, তাহলে কি কি হবে? এক্স এর মান কি কি অপশন হইতে পারে? 1, ওয়াই এর মান 1, জেড এর মান 0, অথবা এক্স এর মান 1, ওয়াই এর মান 1, জেড এর মান 1, দুটোই হবে। যেটাই করো বাতিটা জ্বলবে। তো দুইটার মধ্যে কোনটা অপশনে আছে? ডি নাম্বারটা অপশনে আছে। তাহলে এটাই আছে। বোঝা গেছে? তুমি এটা থাকলে এগুলোকে ছোট করে নিবা, বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে এটা ছোট করে নিবা, তাহলেই হয়ে যাবে। তো এই ছিল সেমিকন্ডাক্টরের ক্লাস। এই ক্লাসটা মানে সেমিকন্ডাক্টরের চ্যাপ্টারের শুরুতে আমি বলছি এই চ্যাপ্টারটা খুব বেশি হামরি ইম্পর্টেন্ট না, বাট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি ট্রাই করছি দেখানোর। আমি আসলেও সত্য কথা বলতে এই চ্যাপ্টারটা আমি তোমাদের ভালো করে দেখাইতে পারিনি। এই চ্যাপ্টার দেখাইতে গেলে অনেক বড়, তো এই চ্যাপ্টার আমি চাইলেও আসলে দেখানো সম্ভব না। তারপরে যার যে টপিকের সমস্যা একটু হচ্ছে কমেন্টে লিখে দিবা, আমি ট্রাই করব যে কারেক্ট করে তোমাকে দেওয়ার জন্য, যে কোন জায়গা থেকে কোনটা দেখলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো আমাদের ফিজিক্স কোর্স এখানেই শেষ। তো ভালো থাকো তোমরা, ভালো করে পড়াশোনা করো। আল্লাহ হাফিজ।